দেশে বিদেশের রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরের বেশি কিছু। এমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের একাত্তর সংযোগ, আর একাত্তর সংযোগে আজ আমি সাথে রয়েছি আপনাদের সাথে ঝুমুর বাড়ি। গাজায় যুদ্ধের ফিলিস্তিনে হতাহত নিয়ে আন্তর্জাতিক চাপে রয়েছে ইসরায়েল। এরই মধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও জানিয়েছে ইসরায়েল। ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন। তবে এরই মধ্যে তাহলে কি ইসরায়েল বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে চলেছে, নাকি নতুনভাবে জানান দিতে যাচ্ছে, তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখব। সেটি আমরা জানবো আমাদের সহকর্মী ঋতু সাহার কাছ থেকে। তার আগে অতিথিদের যারা এই বিষয়ে আজ আলোচনা করবেন আমাদের সাথে, তাদের সাথে দর্শক আপনাদের পরিচয় করে দিতে চাই। ডক্টর এ কে আব্দুল মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত, দুজনেই আছেন আমাদের সাথে। দুজনকে স্বাগত জানাচ্ছি একাত্তরের এই আলোচনায়। প্রথমেই ডক্টর এ কে আব্দুল মোমেন, আমরা দেখছি যে ইসরায়েলের বিরুদ্ধে এবং একই সঙ্গে হামাসের কতিপয় নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির একটি আজকেই আইসিসি ঘোষণা দেবে, যে দেওয়ার কথা রয়েছে যে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করবে। তার পাল্টা হুমকিও আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রে অলরেডি কংগ্রেসে একটি বিল উত্থাপিত হয়েছে, এবং যেখানে দুটি বিল উত্থাপিত হয়েছে, এবং যেখানে এই আইসিসির বিরুদ্ধে আবার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে। পাল্টা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, তার নানা রকম কারণ রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা যদি করিম খান, অর্থাৎ প্রধান কৌশলী আইসিসির, তিনি দেন, তাতে কি আসলে কোনো যায় আসে? দেখেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে সবসময় কাজ করে। যখন আইসিসি প্রতিষ্ঠিত হয় তারা এরকে সমর্থন করে, কিন্তু সম্প্রতিকালে যখন আইসিসি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে অভিযোগ আনলো, যুক্তরাষ্ট্র তখন বাহবা দিল, আইসিসির খুব ভক্ত হয়ে গেল। যুক্তরাষ্ট্রের এটাই নিয়ম। যখন আফগানিস্তানে আইসিসি এই মার্কিন সোলজারদের অত্যাচার এবং জেনোসাইড এইগুলো নিয়ে প্রশ্ন তুলতে লাগলো, তখন তারা খেপে। এটা যুক্তরাষ্ট্রের এটি মজ্জাগত বিষয়। তারা এবারে আইসিসি যেহেতু অত্যন্ত সাহসিকতার মধ্যে, তারা সত্যকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করছে, যে যারা জেনোসাইড করেছে সেই তাদের বিরুদ্ধে তারা অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য তারা প্রস্তাব দিয়েছে। শুনেই আমেরিকা যুক্তরাষ্ট্র, যেহেতু প্রাইম মিনিস্টার নেতানিয়াহু তাদের অত্যন্ত ঘনিষ্ঠ লোক, তাদের নিজেদের লোকের বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে, তার ফলে তারা সাথে সাথে আইসিসি কে ধমক দিচ্ছে, থ্রেটেনিং দিচ্ছে, বলছে তাদের উপরে তারা স্যাংশন দেবে, আরো অনেক কিছু। এইগুলো যুক্তরাষ্ট্রের একটি ইনহেরেন্ট, আপনার কি বলবো, দৈন্যতা, এবং তারা নিজেদেরই সবচেয়ে বড় মনে করে। কোন ধরনের আপনার স্বদেশী বিদেশি আপনার আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে তারা নিজেদের মনে করে। তবে সুখের বিষয় এইসবের মধ্যেও কয়েকটি ইউরোপিয়ান কান্ট্রি, 3টি আমি যাবো, ওই আলোচনায় যাওয়ার আগে একটা স্পষ্ট বিষয় ডক্টর আব্দুল মোমেন আপনার কাছ থেকে শুনতে চাই, যে আইসিসি ধরেন দিয়েই দিল আজকে, এবং হয়তোবা দিয়েও দেবে, কিন্তু আন্তর্জাতিক অপরাধের আদালতের সদস্য তো যুক্তরাষ্ট্র নয়, এবং যুক্তরাষ্ট্র কি এটিকে আসলে তোয়াক্কা করে, বা ইসরায়েলের কি তাতে কোনো যায় আসে যে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা দিল? আসলে কি যায় আসে? দেখেন, যুক্তরাষ্ট্রের সদস্য নাই, শুনুন, তাদের দায়বদ্ধতা নাই একে অ্যারেস্ট করা। তবে অন্য কোথাও যেতে গেলে যারা আইসিসি সদস্য রাষ্ট্র, তাদের দায়বদ্ধতা আছে যে আইসিসি জাজমেন্টটা ইমপ্লিমেন্ট করার জন্য। সেই জন্যই তারা, আর তাছাড়া তো বদনাম, সেই সব কারণে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কংগ্রেস আপনার নেতানিয়াহুকে তার দেশে দাওয়াত দিচ্ছে, সেইটা তার দেশের দাওয়াত দিতে পারে, কোনো অসুবিধা নেই। তবে আমরা যারা ন্যায়পরায়ণ, আমরা যারা মানবিকতায় বিশ্বাস করি, আমরা মনে করি আইসিসি হ্যাজ ডান অ্যান এক্সিলেন্ট জব এন্ড উই অ্যাপ্লড দেম। আমরা তাকে অসংখ্য বিভিন্ন বাংলাদেশের পক্ষ থেকে আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানায় বিষয়টিকে, এবং এই যে হত্যাযজ্ঞ চলছে তাতে আইসিসির যে ভূমিকা, সেখানে পূর্ণ সমর্থন তারা জানাচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
এবং বারবারই কিন্তু আমরা দেখছি প্রধানমন্ত্রীও আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে সব সময় ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছেন এবং ইসরায়েলের এই হত্যাযজ্ঞের বিপক্ষে তার অবস্থান জানিয়েছেন। আমাদের সাথে মুন্সি ফয়েজ আহমেদ রয়েছেন, তার কাছ থেকেও একটু শুনে নিতে চাই। আমরা অবশ্যই আব্দুল মোমেন, আপনি যেটি বলছিলেন যে ইউরোপের 3টি দেশ এখানে তাদের সমর্থন জানিয়েছে, সেই আলোচনায় আসবো, তবে একটু পর। তার আগে এই আইসিসির যে কর্মকাণ্ড, সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা যে ইসরায়েলের উপর দেওয়া হচ্ছে তা নয়, ফিলিস্তিনি হামাসের বেশ কয়েকজন নেতার উপরও সেটি দেওয়া হবে, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। এবং সেই রায় দেশগুলোর মেনে নেওয়ার এক ধরনের মেনে নেওয়ার আমরা দেখেছি, না নেওয়ার রীতিও কিন্তু পূর্বে রয়েছে, ইতিহাস রয়েছে। এখন নরওয়ে বলেছে যে তারা গ্রেফতার করবে যদি আসে। এটিকে কথার কথা মনে হয় কিনা মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে মনে হয়? এবং গ্রেফতারের আসলে কোনো ইতিহাস রয়েছে কিনা এরকম? গ্রেফতারের ইতিহাস যে নাই একেবারে তা তো নয়। আগেও এরকম আইসিসি ইয়েতে গ্রেফতার করা হয়েছে অন্যান্য দেশের বিভিন্ন নেতাকে, তবে সম্প্রতি সেরকম কিছু ঘটেনি। কিছু কিছু গ্রেফতারি পরোয়ানা আছে যেগুলো এখন পর্যন্ত কার্যকর হয়নি, যেমন সুদানের নেতার কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে আইসিসি এরকম ইয়ে করেছিল। এরকম আরও আছে যেখানে ইয়ে করা হয়নি। তো দু একটি কথা এখানে খুব জরুরি আমি মনে করি যে ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে এই জেনোসাইডের ইয়েটা কিন্তু সবার বিরুদ্ধে নয় অভিযোগ। এখানে আইসিসি বিভিন্ন অভিযোগে ইয়ে করতে পারে, আন্তর্জাতিক যে কোনো ক্রাইমের এগেনস্টে, ক্রাইমের কারণে যে কোনো লোকের এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু করতে পারে। সেখানে কি মূলত কোন কোন, যেমন একটা হচ্ছে যে মানবিকতার বিরুদ্ধে যদি কোনো রকমের অপরাধ করা হয়, তারপরে যুদ্ধাপরাধ করা হয় এবং জেনোসাইড জাতীয় ইয়ে করা হয়, তো সেইটা যদি এগুলো যদি হয় তাহলে নিশ্চয়ই তারা এ করতে পারে। এবং এখানে বরং এখানে যেমন ইয়েদের কথা বলা হচ্ছে, হামাসের কথা বলা হচ্ছে, সেরকম ইসরায়েলের নেতানিয়াহুর কথা বলা হচ্ছে। এই একসাথে দুটো উচ্চারণ করাতে অনেকেই হয়তো তাদের দুই পক্ষের দোষগুলো কে এক মাপে দেখবে, কিন্তু এটা কিন্তু আমি মনে করি যে এটা একদম ঠিক না। হয়তো বা আইসিসি একটু ব্যালেন্স করবার জন্য একসাথে এইগুলো ঘোষণা করেছে, তারপরেও তো ব্যালেন্স হলো না, তারপরেও তো অনেকে তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করে, সেটা তো স্যার বললেন। তো সেই কারণে তো হয়তো নানান সমস্যা তৈরি হবে। কিন্তু যদি আজকে এটা ইস্যু হয় তো সেটা একটা বিরাট একটা উদাহরণ হয়ে থাকবে। তারপরেও আমি বলি যে ইয়ের বিরুদ্ধে কি বলে ফিলিস্তিনের বিরুদ্ধে, গাজার লোকজনের বিরুদ্ধে সেই 76 বছর ধরে তাদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চলছে। তো সুতরাং সেইটা হঠাৎ একদিন হামাস সেটার উত্তর দিতে পেরেছে, বহুদিন ধরে তারা চেষ্টা করে একদিন সেটার উত্তর দিতে পেরেছে, তার জন্যই তাদেরকে বিশাল দোষী সাব্যস্ত করা হচ্ছে। অথচ এই যারা 76 বছর ধরে একটা জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য গণহত্যা চালাচ্ছে, 36,000 নারী শিশু সহ 36,000 মানুষকে মেরে ফেলার বিচার কোনো রাষ্ট্রই চাইছে না, আইসিসি চাইছে কিছুটা। আব্দুল মোমেন, আমরা দেখতে পাচ্ছি যে আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে আমাদের অবস্থান জানিয়েছি এবং এখনো জানাচ্ছি, আপনি যেটিকে একেবারেই সঠিক বলছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। এই ক্ষেত্রে বাংলাদেশ তার স্পষ্ট বক্তব্য দিয়েছে। অনেক রাষ্ট্রকেই দেখেছি যে তারা এই ক্ষেত্রে স্পষ্ট বক্তব্য দিতে পিছপা হয়েছে। বাংলাদেশের এই অবস্থান কোনোভাবে আমাদেরকে কূটনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে কিনা? এটা কি আমাকে বললেন? জি জি, আপনাকে বলেছি। আচ্ছা, না, আমি মনে করি যে আমাদের প্রিন্সিপাল পজিশন হচ্ছে ন্যায় বিচারের সপক্ষে, নির্যাতিত মানুষের সপক্ষে। আমাদের জাতির জন্য আপনার এই বাংলাদেশ সৃষ্টির থেকেই সবসময় অন্যায়, অবিচার এবং যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে সোচ্চার। এবং আমি খুব নিজেকে গর্বিত বোধ করি যে আমরা এখনো সেই পজিশনে আছি, যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে আমরা। আমার মনে হয় এটা যেহেতু আমাদের প্রিন্সিপাল পজিশন, সেই জন্য আমাদের খুব বড় রকমের দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ অন্যান্য দেশ যারা একপেশি চিন্তা ভাবনা করে, তারা কিন্তু প্রিন্সিপাল পজিশন হলে পরে যথেষ্ট সম্মান দেয়। আর আমরা একটা সম্মানীয় অবস্থায় আছি বলে যে আমরা শুধু মুখে বলি না, উই এনফোর্স এই যে অন্যায়ের বিরুদ্ধে। আমরা অ্যাপাথিটির বিরুদ্ধে চিৎকার দিয়েছি। সুতরাং
আমার মনে হয় না যে এইগুলো আপনার দর্তব্য নয় যে আমাদের খুব অসুবিধা হবে কিনা। ক্ষণিকের জন্য কোন রকমের চাপ হতে পারে, কিন্তু ইন দ্য লং রান উই উইল বি দ্য উইনার। আমি সেই সাথে বলি যে আমেরিকা যে পথ ধরেছে, ইসরায়েল যে পথ ধরেছে, ইসরায়েলের বিরোধী দল বলছে যে প্যালেস্টাইনকে এখনই রিকগনাইজ করবে। আমেরিকা যে পথ ধরেছে তারা বুঝবে তারা ভুল পথ ধরেছে। আমি মনে করি তাদের এখন শুধরানোর সময় এসেছে। মাঝখানে আমরা দেখছিলাম যে ইসরায়েল কিছু আমেরিকা ইসরায়েলের বিপক্ষে বিশেষ করে ভোটকে কেন্দ্র করে কিছুটা নমনীয় অবস্থানে যাচ্ছিল এবং অনেকে বলছিলেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কথাও এই মুহূর্তে শুনছেন না। মুন্সি ফয়েজ আহমেদ, তেমনটা কি মনে হয় আপনার? মুষ্টি মনে হয় সেগুলো কিছুটা আপনার এই যে বলার জন্য পাবলিক সিম্প্যাথি নেওয়ার জন্য। কারণ আমেরিকার ভিতরেই জনগণ কিন্তু আমেরিকা খুব খবর রাখেন, পায়। এবং এই টোটাল আপনার স্যাংশন অন মিডিয়া যেমন আল জাজিরা বন্ধ, আরটি বন্ধ, সবই এখন বন্ধ। এই অবস্থা অনেক লোকে জানেন। এবং ইউরোপেও দেখে আমি খুব তাজ্জুব হলাম। আমি গিয়েছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে, সেইখানে সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনও বললেন তাদের উপরে আপনার আদেশ এসেছে যারা ইসরায়েলের সপক্ষ আমার সেমিনারে কেউ থাকতে পারবে। পুলিশ টুলিশ নাই, এই অ্যাডমিনিস্ট্রেশন নাই, এই হলো আপনার ওদের দুমুখন্য। যাই হোক, যেটা আমি বলছিলাম যে এই যে মাঝখানে বললো রাফা আক্রমণ করলে তারা অস্ত্র বন্ধ করে দিবে, অস্ত্র তো বন্ধ হয় নাই, তাদের অস্ত্রই সেখানে জেনোসাইড হচ্ছে এবং দি গভর্নমেন্ট নোজ ইট, ইয়েট দে আর পারফেক্ট। উদ্দেশ্যটা কি আপনার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। জি, মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই, তারপর আমরা বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু শুনে নেই যে আসলেই কি যুক্তরাষ্ট্রের বক্তব্য শুনছে না ইসরায়েল, নাকি এটি মানুষের ভুল বোঝা? এটা অনেক ক্ষেত্রে হয়তো শোনে না, কিন্তু শেষ পর্যন্ত যখন শুনছে না তখন যুক্তরাষ্ট্র কি করছে? তো তার মানে মনে হচ্ছে না কি যে তারা না শুনলেও তারা এক ধরনের ইম্পিউনিটি এনজয় করে। সুতরাং তারা জানে যে আমরা না শুনলে মার্কিন যুক্তরাষ্ট্র সেরকম কিছু মিন করে না, তারা বলার জন্য বলে, কিন্তু আমরা আমাদের মতন করে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় আমাদেরকে সমর্থন দিবে, যেরকম আগেও দিয়েছে। কারণ যা এমন কোনো পাপ কাজ করেনি, এমন কোনো পাপ কাজ নাই যেটা ইসরায়েল করে নাই, তারপরেও তো মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত তাদেরকে সমর্থন করে যাচ্ছে। তো সুতরাং ওইটা মনে করার কোনো কারণ নেই। কারণ এই রাফার কথা বলছে, তারা রাফায় যদি আক্রমণ করে, রাফা কি, তারা তো পশ্চিম তীরে এবং অন্যান্য সবখানেই তো তারা মানুষ হত্যা করে যাচ্ছে, গণহত্যা চালিয়ে যাচ্ছে। রাফা ছোট্ট একটু জায়গাকে চিন্তা করে তারা এই হুকুম দেয় কেন? তারা এর আগে মার্কিন প্রেসিডেন্ট কি বলেছেন, এক সময় বলেছিলেন যে আমরা ইসরায়েলকে বলেছি সিভিলিয়ান ক্যাজুয়ালিটি যাতে কম হয় একটু দেখবা। এইটা কোনো কথা হলো? যেখানে গণহারে গণহত্যা হচ্ছে সেখানে এই ধরনের কথা বলে তারা পার পেয়ে যেতে চায়। তাদের মুখোশ খুলে গেছে বারবার, এবারও আবার নতুন করে খোলার প্রয়োজন পড়ে না। তাদের লোকে চেনে, তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রকেও চেনে, ইসরায়েলকেও চেনে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য যে মিত্ররা আছে তাদেরকেও সবাই চিনে। কিন্তু কথা হলো যে তাদের যেহেতু অর্থ বল আছে, তাদের অন্যান্য অস্ত্র বল আছে, সেই জন্য তারা ইচ্ছা মতো মানুষ খুন করে পার পেয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যার বলছিলেন আফগানিস্তানে যখন তাদের সৈন্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য ইয়ে করা হলো, তখন তারা বললো যে এটা আমাদের উপর ইয়ে হয় না, আমরা ওই আইসিসির ইয়ে মানি না। তারপরে কি হলো, কিন্তু যখন ওই যেটা বললেন যে পুতিনের বিরুদ্ধে যখন তারা ইয়ে ঘোষণা করলো, তখন কিন্তু খুব খুশি, তারা তালি দিল, হাততালি দিল এবং নৃত্য করলো। কিন্তু যখন আবার তাদের গায়ে ফেরত আসলো, নেতানিয়াহু এত বড় দোষ করছে সে, তারপরে তার বিরুদ্ধে যখন ইয়ে করার কথা হয় তখন আবার তারা নেতানিয়াহুর পক্ষে যায়। সুতরাং তাদের কথার কোথায়, তাদের দ্বিচারিতার দ্বিমুখিতার তো কোনো শেষ নাই। এই দ্বিচারিতা আর দ্বিমুখিতা নিয়ে আমরা আলোচনা করব, তবে বিরতির পর। আপনাদের দুজনই আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই, দর্শক আপনারাও থাকবেন, দর্শক আছেন একাত্তর সংযোগে আর থাকবেন সাথে বিরতির পরও। দর্শক, বিরতির পর ফিরে একাত্তর সংযোগে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক, গাজার প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, আমাদের সাথে ডক্টর আব্দুল মোমেন এবং মুন্সি ফয়েজ আহমেদ রয়েছেন, এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও ফারুক ফয়সাল, নির্বাহী পরিচালক আইন সালিশ কেন্দ্র।
আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আলোচনায়। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখে আসতে চাই। গাজার যুদ্ধে হতাহতের আন্তর্জাতিক চাপে রয়েছে ইসরায়েল, এবং এরই মধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন। এর মধ্যে দিয়ে বিশ্ব থেকে ইসরায়েল ধীরে ধীরে কি বিচ্ছিন্ন হতে চলেছে কিনা, এমন খবরই শুনবো ঋতু সাহার কাছ থেকে। Ireland, Norway and Spain. সম্প্রতি ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দিয়েছে। তবে ইউরোপীয় 3 দেশের এমন সিদ্ধান্তকে জঘন্য হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি সরকারের এক মুখপাত্র। তিনি বলেন, এই পদক্ষেপ গাজা বা অধিকৃত পশ্চিম তীরের ধ্বংসাবস্থা ঠেকাতে সামান্য ভূমিকা রাখবে, কেননা পশ্চিম তীরে তারুণ্য সংকটে ভোগা ফিলিস্তিনি কর্তৃপক্ষ বেসামরিক কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খাচ্ছে। গাজায় যুদ্ধ অব্যাহত থাকলে ইসরায়েলে মার্কিন অস্ত্র আটকে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এর আগে দেশটির বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে একাধিক দেশ। এছাড়া সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার আবেদন পর্যন্ত করা হয়েছে। এতে করে দেশটি বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের এমন আশঙ্কার মধ্যেই বুধবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ। 28শে মে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে তারা। এদিকে দ্বিরাষ্ট্র সমাধানকে দীর্ঘদিন ধরেই প্রতিরোধ করে আসছেন নেতানিয়াহু। 2022 সালের শেষের দিকে নেতানিয়াহু সরকারকে কট্টর ডানপন্থী ধর্মীয় জাতীয়তাবাদী দলগুলোর যোগ দেওয়ার পর তারই প্রতিশোধ আরও বেড়েছে। ঋতু সাহা, 71। জাতিসংঘের ইতিমধ্যেই 193 দেশের মধ্যে 142টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। আরও 3 দেশ না হয় স্বীকৃতি দিতে যাচ্ছে, কিন্তু এই 3 দেশের স্বীকৃতি আসলে নিশ্চয়ই কোনো না কোনো নির্দেশনা বহন করে। ডক্টর আব্দুল মোমেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই 3 দেশের স্বীকৃতি আসলে কি নির্দেশনা বহন করে বিশ্বের জন্য? এগুলো পশ্চিমা দেশ এবং তাদের স্বীকৃতি যথেষ্ট ইম্পর্টেন্ট। এই জন্যে যে আপনি ইতিমধ্যে বলেছেন যে 143টা দেশ আপনার এই স্বাধীন ফিলিস্তিনের সপক্ষে রায় দিয়েছে, আর এই 3 জন জয়েন করলো। আর বিশেষ করে যেহেতু এরা পশ্চিমা দেশ, তারা যেহেতু জয়েন করলো, এটা আমাদের অবস্থান শক্তিশালী করবে। তবে অল সেরেন্ডার সিকিউরিটি কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলো যদি স্বীকৃতি দেয়, সেখানে আপনি জানেন যে একটি মাত্র দেশ, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে বারবার বিটু দিয়ে যাচ্ছে, যদিও তারা মুখে বলে তারা 2 স্টেট সলিউশনে বিশ্বাস করে। মধ্যপ্রাচ্যে কিংবা গাজায় ফিলিস্তিনের শান্তি, টেকসই শান্তি অর্জনের জন্য আপনার 2 স্টেট সলিউশনের কোনো বিকল্প নাই, তারা বিশ্বাস করে। কিন্তু তারা ইতিমধ্যে যে কাজগুলো করছে, তার ফলে সেইখানে ফিলিস্তিনের ধ্বংস করে দিচ্ছে, প্রিমিটিভ এজে নিয়ে যাচ্ছে। তাদের লজ্জা হওয়া উচিত। আর আমার মনে হয় এই যে 3 জন রাষ্ট্র কি করেছে, দিস ইজ গুড, উই ওয়েলকাম দেম। এবং আমরা আশা করি বাকি কয়েকজন যে অ্যাবস্টেইন করেছিলেন তারাও আসবেন, এবং ইভেন্চুয়ালি ফিলিস্তিন উইল বি ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভরেন। যত তাড়াতাড়ি হয় ততই বিশ্বের মঙ্গল, ততই মানুষ মৃত্যু কম হবে। আপনার শুধু 36,000 লোক মারা গেছে তা, বহুদিন ধরে লোক মারতেছে। ওগুলো যদি গত 75-76 বছরের কাম করেন, কত লোক মারা গেছে। এই একটা তথ্যযোগ্য জায়গা। কিন্তু ডক্টর আব্দুল মোমেন, এই তিনটি দেশ কি শুধু একটি নাম্বার হয়ে থাকবে? কারণ আপনি নিজেই বলছেন যে নিরাপত্তা পরিষদ স্বীকৃতি না দিলে আসলে তার কার্যকরতা খুবই কম। স্বীকৃতি হবে না, কারণ আপনার ইউএন এর আইনে, ইউএনটা নট এ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। ওখানে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিলেন, তারাই এটাকে একেবারে অষ্টবিষ্টে কন্ট্রোল করে রাখেন। আর সেটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, 5টি সদস্য। তারা যদি সবাই ঐক্যমত না হয় কিংবা যদি অ্যাবস্টেইন না, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আপনি জানেন, তখন ইউএসএ অ্যাবস্টেইন করে,
তার ফলে আমাদের লাভ হয়, আমরা সদস্য রাষ্ট্র হওয়ার সুযোগ পাই। মানে চায়না অ্যাবস্টেইন করে, আমরা তাই সদস্য রাষ্ট্র হওয়ার সুযোগ পাই। তো এবারেও যদি আমেরিকা অ্যাবস্টেইন থাকে, তাহলে কিন্তু ফিলিস্তিনের রাষ্ট্র ঘোষণাই হবে না, সেই সাথে তাদের it should be a sovereign state, এবং একটা জাতি ইন্ডিপেন্ডেন্টলি রান করতে পারে তার ব্যাপার। ইদানিং তারা সব ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়ে এর অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ওর জায়গা দমিয়ে সব দখল করে এই রাষ্ট্র যাতে আগামীতে সত্যিকারের বারে পরিচালিত না হয় তার ব্যবস্থা করে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। তাদের গাছপালা সব খেয়ে ফেলছে, জি বাড়িঘর সব ধ্বংস করে ফেলছে, অর্থনীতি পুরোপুরি ধ্বংস। তাহলে দ্বিরাষ্ট্রীয় সমাধান, ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না। মানুষের অদম্য ইচ্ছা থাকলে তারাও স্বাধীন দেশ হিসাবে, উন্নত জাতি হিসাবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস। আব্দুল মোমেন আপনি আছেন আমাদের সাথে। ফারুক ফয়সাল, আসলে রাষ্ট্রীয় সমাধান কি হবে? তাদের অদম্য ইচ্ছা থাকলেও তারা তো আসলে কোথাও দাঁড়াতেই পারছে না। এক রাফা থেকে গাজা, গাজা থেকে অমুক জায়গা থেকে অমুক জায়গায় ক্রমাগত আমরা স্যাটেলাইট পিকচারে দেখছি যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলছেন এবং যেখানে যাচ্ছেন সেটি একটি বিধ্বস্ত নগরীতে পরিণত হচ্ছে। মুখে সকলে অনেক রাষ্ট্রই বলছে দ্বিরাষ্ট্রীয় সমাধান, কিন্তু সেটাই বা কিভাবে? ওয়েস্ট ব্যাংক, গাজা দুই পাশে। সেই আলোচনা থেকে আপনার কাছে জানতে চাই, এই যে মানবিকতার একটি মৃত্যু যেটি কিনা গাজায় ঘটছে গত কয়েক মাস ধরে, সেটি পর যখন যুক্তরাষ্ট্র, কি আপনার কাছে মনে হয় যে একটি অমানবিক রাষ্ট্র হিসেবে, ইসরায়েলের কথা তো বাদই দিলাম, অমানবিক রাষ্ট্র হিসেবে যে আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে যারা কিনা মানবিকতার হিসাব নিকাশ ধাপগুলো তৈরি করে থাকেন, তাদের কাছে কোনো ধরনের প্রভাব রাখতে পারবে? আমি মনে করি নিশ্চয়, এবং আমি মোমিন ভাইয়ের কথার সঙ্গে একমত। আমি মনে করি দুইটা রাষ্ট্র ওখানে স্বাধীন না হলে পরে এই সমস্যার সমাধান নাই। সেদিন ৭১ টেলিভিশনে আর একটা অনুষ্ঠানে আমি বলেছি যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবতার ফেরিওয়ালা হিসাবে আর বিবেচনা করার কোনো কারণ নাই। সেটা হচ্ছে আজকে যা ফিলিস্তিনে ঘটছে সেটা একদম সহ্যের বাইরে চলে গেছে এইটা। আর কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে তরুণ সমাজ, ছাত্র সমাজ পশ্চিমে এবং সবখানেই যে পরিমাণ প্রতিবাদী হয়েছে এবং যে পরিমাণ ঝুঁকি নিয়ে এগিয়ে এসছে, সেটাও কিন্তু লক্ষণীয়। ফিলিস্তিনিরা যে একা তা কিন্তু নয়, ফিলিস্তিনিদের পক্ষে জনসমর্থন অনেক বেশি। প্রতীকী আন্দোলন হচ্ছে, কিন্তু তাতে কি যুক্তরাষ্ট্রের যে মানবিকতার ফেরিওয়ালা, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র কি অন্য রাষ্ট্রগুলো থেকে তার যে সক্ষমতা, গ্রহণযোগ্যতা হারাচ্ছে? নিশ্চয়ই, আমি তা মনে করি। আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই অবস্থানের জন্য এই সম্মানটা যেটুকু ছিল সেটুকু আর অবশিষ্ট থাকছে না। ইসরায়েলে তো নাই, ইসরায়েল একদমই নাই, এবং ইসরায়েল একটা মৌলবাদী দেশে আগে থেকেই ছিল, এখনো এইটা আরো পুরোপুরি হয়েছে, প্রমাণিত হয়েছে। এবং আমি এটাও মনে করি যে যা ঘটছে ফিলিস্তিনে এবং গাজায় এবং ওয়েস্ট ব্যাংকে, সেটা কোনো সভ্য মানুষ যাদের বিবেক বলে কোনো জিনিস আছে তারা কোনো ক্রমে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না অন্তত, এবং সেটা করা উচিত হবে না। সেটা বাংলাদেশের মানুষ বলে, সেটা সারা দুনিয়ার মানুষ না, অবশ্যই গ্রহণ করা অবশ্যই উচিত হবে না। কেবলমাত্র যুক্তরাষ্ট্রেরই মনে হচ্ছে যে সেখানে গণহত্যা হচ্ছে না, সেখানে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরকে মারা হচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত তিনটি এই রাষ্ট্রের নিজেদের মানে স্বীকৃতি দেওয়া ছাড়া আমরা অন্য রাষ্ট্রগুলোকে খুব জটিল বা শক্তভাবে অবস্থান নিতে আমরা এখন পর্যন্ত দেখিনি। সর্বশেষ যেই অবস্থান দাঁড়িয়েছে, মিশর ওর এই মধ্যস্থতাকারী অবস্থান থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার কথা বলেছে ইতিমধ্যেই। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে সেখানেও কোথাও এই বিষয়টি সামনে আসছে না। তারা এইভাবে যুক্তরাষ্ট্রকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বা তাদেরকে মানবিক জায়গায় রাখছে না, তা তো নয়। সবাই কিছুটা চুপ, কি মনে হয় না আপনার? না, আমার মনে হয় যুক্তরাষ্ট্রের উপরে চাপটা একদমই কম নয়, যে কারণে বাইডেন এটা বলতে বাধ্য হচ্ছেন যে গাজায় যদি এই ধরনের ঘটনা বন্ধ না হয় তাহলে যুক্তরাষ্ট্র অস্ত্র দেবেন। এটা চাপের কারণে হয়েছে। এটা যদি কোনো দেশের কোনো মানুষ না বলতো
তাহলে এটা হতো না। সরকার বলছে না, কিন্তু দেশের জনগণ তো বলছে। বাংলাদেশের স্বাধীনতার সময় কিন্তু তাই হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সময় সাধারণ মানুষেরা এবং বিভিন্ন দেশের মানুষেরা গান গেয়ে হোক, প্রসেশন করে হোক, যেভাবে হোক সমর্থন করেছে। বাংলাদেশ এই সমর্থনের সুবিধা পেয়েছে এবং সেটা ফিলিস্তিনিদেরও পাওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে আজকে যেটা ঘটছে এটা একদমই আন্তর্জাতিক সমস্ত নিয়ম নীতির বাইরে, এবং যারা করছে তারা তো অপরাধী, যারা এটাকে সমর্থন করবে তারাও অপরাধী হতে বাধ্য। মুন্সি ফয়েজ আহমেদ, এ ব্যাপারে আপনার একটি মন্তব্য নিয়ে বিরতিতে যাব। আমি দুটো কথা বলতে চাই, দুটো বিষয়। একটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে মানবতার ফেরিওয়ালা বা গণতন্ত্র মানবাধিকারের ফেরিওয়ালার যে রূপের কথা আপনারা বলছেন, আসলে পৃথিবীব্যাপী এই ভাবমূর্তি তার কিন্তু বহুদিন ধরেই নাই। বেশিরভাগ দেশের মানুষই জানে যে এটা একটা তাদের একটা ভেক। তারা দুমুখ কথাবার্তা বলে এবং ডাবল স্ট্যান্ডার্ডস ব্যবহার করে, এটা সবাই জানে। এইবারে এটা আরো বেশি প্রকটভাবে ধরা পড়লো, আমি সেটা মনে করি 1 নম্বর। 2 নম্বর হলো এই যে আমরা দ্বিজাতি সমাধানের কথা বলছি, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটার উদ্যোক্তা, এটা শুরু করেছিল এবং ক্যাম্প ডেভিড যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে এটা বড় করে এসেছিল। কিন্তু সেইটাও তখন কিন্তু ইসরায়েল সেটা বলছিল, তারা রাজি হয়েছিল। কিন্তু এখন ইসরায়েল কিন্তু খুব প্রকাশ্যে বারবার বলছে যে না, তারা দ্বিজাতীয় সমস্যা সমাধান করতে দেবে না, গাজা কখনোই আর ফিলিস্তিনিদের হাতে ফেরত দেবে না, ওটা তারা পুরো সবসময় দখল করে রাখবে, এই কথা তারা বারবার বলছে। তারপরেও তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর কিছু তাদের নিজেদের মতামত চাপিয়ে দিতে পারছে না। তো এইটা তো আমরা সবাই দেখছি। সুতরাং ইসরায়েলের যারা আছে, যারা নেতৃবৃন্দ আছে, যারা এই কাজগুলো করছে, তারা কিন্তু খুব ভালো করে জানে যে জিওনিস্ট যে লবি আছে তাদের হাতে মার্কিন রাজনীতিবিদরা, প্রেসিডেন্ট সহ সবাই বিক্রি হয়ে আছে। সুতরাং ইলেকশনে যেই জিতুক এই প্রভাবটা তাদের থাকবে। সুতরাং তারা এক ধরনের ইম্পিউনিটি এনজয় করে, তারা মোটেই ভয় পায় না মার্কিন যুক্তরাষ্ট্র আজকে কি বললো, কালকে কি বললো। তারা জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে তাদের পিছন পিছন ঘুরছে, জি, তাদের সমর্থন দিচ্ছে, সব বাধ্য হয়ে সমর্থন দিচ্ছে। আপনারা আছেন আমাদের সাথে এবং আমরা একটা বিরতি নিয়ে শেষ ভাগে যেতে চাই। দর্শক আছেন ৭১ সংযোগে, আর নিচ্ছি বিরতি, সাথে থাকবেন নিশ্চয়ই। আছেন ৭১-এ, চলছে ৭১ সংযোগ। দর্শক আসুন একটি বিষয় চিন্তা করি। যুক্তরাষ্ট্রে যখন নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছিল, তখন ছাত্ররা প্রতীকী আন্দোলনে অংশ নেয় ফিলিস্তিনের পক্ষে। তারা স্বাধীন গাজা চায়, এই হত্যাযজ্ঞ বন্ধ চায়, নানা রকম প্ল্যাকার্ড এবং ব্যবহার করেছে। শিক্ষকরা সেই আন্দোলনে যোগ দিয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, শিক্ষক ছাত্রদের উপরে করা হয়েছে। ঠিক একই ঘটনা বাংলাদেশে ঘটলো। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম আন্দোলন হলো এবং সেখানে ছাত্রদের গ্রেফতার করা হলো এবং শিক্ষকদেরকেও সেই ধরনের অবমাননাকর পরিস্থিতিতে ফেলা হলো। তখন আসলে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে? আমরা মত প্রকাশের স্বাধীনতার স্মারকে কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা মানবাধিকার স্মারকে তখন কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা আমাদের সাথে ফারুক ফয়সাল রয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাই যে তখন আমরা আসলে কোথায় গিয়ে দাঁড়াবো? আমেরিকার তৈরি বা ইউরোপের তৈরি যে স্বাধীন স্মারকগুলো তৈরি হয়, সেখানে আমরা কোথায় থাকবো? বিরতির সময় আমি মুবিন ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম, আহমেদ ভাইয়ের সাথে আলাপ করছিলাম। সেটা হলো যে আমাদেরও একটা উদ্যোগ নেওয়া উচিত। এখানে সিভিল সোসাইটি যাদের বলি, যারা অনেক কথা বলে, মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, তাদেরও একটা বক্তব্য থাকা উচিত এখানে। কারণ আমাদের কথাও একদম ফেলা বলা যাবে না, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। এবং আমার মনে হয় যে আমাদের প্রতিবাদটা সর্বস্তর থেকে, সবখান থেকে আসা দরকার। এটা একটা বড় কথা। একটা জিনিস বুঝতে হবে, সরকার নানা রকম চাপের মধ্যে থাকে, বাংলাদেশ সরকারও, সব সরকারই, এবং পশ্চিমা সরকারগুলোরও এই চাপ কারো কারো উপরে পর্দার আড়ালে দিচ্ছে। আমি নিজে তার সাক্ষী। তো এই চাপটা যখন থাকে তখন একটা মুশকিল থাকেই। কিন্তু এটা চলতে দিলে তাহলে আপনারা যত কথা বলি, আমরা যত কথা বলি, এইসব কথার কোনো দাম থাকতেছে না। এটা আমরা কথার কথা বলি মাত্র, এটা আমি মনে করি। এবং আমি মোমিন ভাইয়ের সাথে একমত যে আমাদের একটা সিভিল সোসাইটি, সুশীল সমাজেরও একটা দায়ভার নেওয়া উচিত, দায়িত্ব নেওয়া উচিত।
আমি এটা মনে করি ব্যক্তিগত। কিন্তু আমি আসলে ঠিক এই ঘটনাটা যদি বাংলাদেশে ঘটে তাহলে কি হবে, বা যুক্তরাষ্ট্রের কাছে আমাদের এই যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলা হচ্ছে গণতন্ত্র রক্ষায় আমরা তাহলে কতখানি পেছাবো? আমাদের সাথে মুন্সি ফয়েজ আহমেদ রয়েছেন। দেশগুলোর মন্তব্য তখন কি হবে আসলে? এটা খুব সোজা। আমরা যদি আমাদের এখানে যদি ফিলিস্তিনের পক্ষে আমরা কোনো বিক্ষোভ করি, আমাদের বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তাদেরকে বহিষ্কার করে বা তাদের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা গ্রহণ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই না আমাদের না, লোক সোচ্চার। ফিলিস্তিনের বিপক্ষে নয়, ইসরায়েলের বিপক্ষে। ধরুন ইসরায়েলের বিপক্ষে, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে আমরা আন্দোলন করলাম এবং ছাত্র এবং শিক্ষকের উপর নির্যাতন করা হলো, তাদেরকে গ্রেফতার করা হলো। যেই ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেছে সেটি যদি বাংলাদেশে ঘটে, তখন আসলে মানবিকতার স্মারকে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? গণতন্ত্রের স্মারকে মধ্যে একটা অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশনটাকে আমি কোনোভাবে গ্রহণ করতে পারছি না। সেটা হচ্ছে যে আমরা ইসরায়েলের পক্ষে কথা বলবো, তারপরে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েলের বিপক্ষে তো আমাদের কথা বলছি আমাদের না, কিন্তু এরকম যদি যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটেছে, আপনি যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটেছে অর্থাৎ সেখানে ছাত্র শিক্ষক সবাইকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, সেই ঘটনা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটতে পারে না, আমাদের দেশে ঘটতে পারে না। যদি আপনি যেভাবে অ্যাজাম্পশন দিচ্ছেন সেইভাবে যদি ঘটে যে ইসরায়েলের বিপক্ষে আমরা কথা বলছি, ইসরায়েলের বিপক্ষে আমরা কথা বলছি এবং আমাদেরকে যদি করে, তাহলে তো নিশ্চয়ই সেটা মার্কিন যুক্তরাষ্ট্র খুব খুশি হবে যে আমাদের কর্তৃপক্ষ তারা যা চায় সেই কাজ করছে। আমি তো সেটা প্রথমেই বললাম। না না না, মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি ডক্টর আব্দুল মোমেন, আপনি বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, আমি আবারও বলছি। আমি শুনছি। আমি যেটা মনে করি যে যদি আমরা ইসরায়েলের বিপক্ষে আন্দোলন করি আর আমাদের ক্যাম্পাসে গোলাগুলি হয়, অ্যারেস্ট হয়, মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে থাকে, হয়তো বা আমাদের প্রশংসা করবে। যদিও তারা হচ্ছে ফেরিওয়ালা, ফ্রি স্পিচের ফেরিওয়ালা, তখন তারা আসবে। তখন আমাদের মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র কোথায় দাঁড়াবে? আপনারা মিডিয়ার লোকেরাই গণতন্ত্র, মানবাধিকার, গুড গভর্নেন্স এইগুলি নিয়ে চিন্তা, আমেরিকা তো ওইগুলো নিয়ে চিন্তা করে না, সে তার স্বার্থ নিয়ে চিন্তা করে। আর এই যে টুলগুলো, গণতন্ত্র, গুড গভর্নমেন্ট, নির্বাচন, এগুলো হচ্ছে দিজ আর টুল ফর এক্সপ্লয়েটেড। আপনাকে ছাপের মধ্যে রাখার জন্য এইগুলো এক একটা তাদের পলিসি। সুতরাং ওইগুলো নিয়ে আপনার চিন্তা করার কোন, আপনার দেখেন ফ্রিডম অফ স্পিচ কোথায় দেখতেছেন? আপনার আমেরিকা এখন এই যে আল জাজিরা ওখানে চলেন, ইংল্যান্ডেও আল জাজিরা চলেন, বন্ধ করে দিয়েছে, আরটি চলে না। এগুলোর আপনি ফ্রিডম অফ মিডিয়া কি করে বলেন? কিন্তু তারা হচ্ছে ওইগুলোর ফেরিওয়ালা, কিন্তু তারা বিশ্বাস করে। আর জনগণ যদি দেখে, তাহলে দেখেন যেটা শুরু হয়েছে আমেরিকাতে, এই ক্যাম্পাসের আন্দোলন, এইটা ভিয়েতনামের ওয়ারের সময় শুরু হয়েছিল। আমাদের লিন্ডন জনসন সাহেব ভালো লোক ছিলেন, কিন্তু এই ক্যাম্পাসে শুরু হয় ভিয়েতনামের, এবং তার ফলে তার ইলেকশনে দাঁড়াতে পারেনি। এইবারও দেখেন কি হয়, ইনশাআল্লাহ আপনার গড মেক্স ডিফারেন্ট প্ল্যানস। মনে হয় তার ফলে এই যে বর্বরচিত অবস্থার জন্য, বিশেষ করে বাইডেন সাহেবের একপেশি নীতির কারণে, আমার ধারণা তার সরকার খুব দুর্বল। বাই নাও আই মাস্ট সে, ইসরায়েল হয়তো টেকনিক্যালি যুদ্ধে অস্ত্রশস্ত্র দিয়ে জয়লাভ করতেছে, কিন্তু ইন দি হার্টস এন্ড মাইন্ডস অফ দি পিপল অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড আপনার প্যালেস্টাইন জয়যুক্ত হয়েছে। এখন প্যালেস্টাইন কিন্তু সারা পৃথিবীর মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছে এই এতটুকু অত্যাচারের জন্য। জি, মুন্সি ফয়েজ আহমেদ, আমি যদি আপনাকে প্রশ্নটি বোঝাতে না পারি, আমি আসলে বলতে চেয়েছি আপনাকে যে মানবাধিকার স্মারকে আমাদেরকে সবসময় বলা হয় যে আমরা গণতন্ত্র হত্যা করছি, মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছি না, স্মারকে আমাদের নিচের দিকে অবস্থানগুলো থাকে। যদি এখানে ছাত্র শিক্ষক গ্রেফতার হন এবং এ ধরনের ঘটনা, যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটেছে সেটি এখানে ঘটে, তাহলে তো তারা খুশি হবেন। তারা কি আর আমাদেরকে চুপ করে থাকবে? বুঝছেন, এই কথাটি তো আমি শুরুতে বললাম যে তারা আমাদের খুব বাহবাহ দিবে হয়তোবা, কিন্তু বাংলাদেশ সেটা করবে না, বাংলাদেশে সেটা হবে না। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সব মানুষই এটার
এই ফিলিস্তিনের পক্ষে, সুতরাং তারা এর বিপক্ষে তো কথা বলছেই, কিন্তু তারপরে তাদের উপরে কোনো রকম অপারেশন হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তারপরে যদি আপনি যেটা অ্যাসিউম করছেন যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে সেখানে আমাদের ধরপাকড় করবে, আমাদের বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেবে, সেটা করলে মার্কিন যুক্তরাষ্ট্র খুশি হবে, কারণ তাহলে তো তাদের দিকটা আমরা আমরা দিক পাল্টে তাদের দিকে চলে গেলাম, এটা মনে করবে। সেটা হওয়ার কোনো সুযোগ নাই। জি, আমরা আজকের এই আলোচনা শেষ করব। আসলে আমরা যখনই কোনো এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে ঘটে থাকে, যে ছাত্র শিক্ষকদেরকে বা দমন পীড়ন অথবা মানুষকে মিটিং মিছিল করতে না দেওয়া, তখনই দেখা যায় পশ্চিমা বিশ্ব নানাভাবে সরব হয়ে ওঠে এবং তারা তাদের এই গণতন্ত্র মানবাধিকারের রূপটি আমাদের সামনে নিয়ে আসে এবং বিভিন্ন স্মারকে আমরা দেখতে পাই নিজেদের অবস্থানকে আরও নিচের দিকে। কিন্তু সেই একই ঘটনা যখন যুক্তরাষ্ট্রে ঘটে যাচ্ছে, তখন তাদের সেই দ্বিচারিতা নীতি, সেটির বহিঃপ্রকাশ ঘটে থাকে। ডক্টর আব্দুল মোমেন, মুন্সি ফয়েজ আহমেদ এবং ফারুক ফয়সাল, তিনজনকে ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। সবাইকে শুভরাত্রি।